গল্পের শুরুতেই বলে, আমার নাম লিয়ান। আমার জন্ম চীনের একটা ছোট্ট শহরে। তবে এটাকে শহর বলা যায় না, গ্রামের মতোই। বাবা মা দাদুকে নিয়ে আমাদের ছোট্ট একটা সুখী পরিবার। আমার মা মিসেস পানিয়ান আমাদের স্কুলে স্কাউট ডিপার্টমেন্টেই জব করে তিনি। বাবা আর দাদু রেস্টুরেন্ট চালায়। রেস্টুরেন্টের উপরে ছিল আমাদের বাড়ি। রেস্টুরেন্টটা ভালোই চলছিল, কারণ আমার বাবার সিক্রেট রেসিপির কারণে। খাবারগুলো অনেক মজার হয়। খাবারে সে কি মিশায় আমরা কেউই জানি না। তবে বাবা চেয়েছিল অ্যাস্ট্রোনট হতে, রকেটে করে মহাকাশে যেতে, কিন্তু আর্থিক সমস্যার কারণে লেখাপড়া করতে পারেনি। বাবা থাকতো অন্য গ্রামে, সেখানে তার রেস্টুরেন্ট ছিল। মার সাথে প্রথম দেখা হয়, এরপর তারা বিয়ে করে। আমার জন্ম হয় সেই গ্রামে। মায়ের চাকরির সুবিধার্থে আমরা এই শহরে চলে এসেছি। এইখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বর্ষাকালে পানি এত বেশি হয়, দোকানের মধ্যেই পানি ঢুকে পড়ে। তখন বাবা বালির বস্তা দোকানের সামনে দিয়ে দেয়। বর্ষাকালে বৈদ্যুতিক লাইনে অনেক সমস্যা দেখা দেয়। এইসব প্রবলেম বাধা বিপত্তি নিয়ে চলে আমাদের দিনকাল। বাবার কাছ থেকে আমি দুটো জিনিস শিখেছি। একটা হচ্ছে স্কেটিং, যেটা সে আমাকে নিজে শিখিয়েছে। আরেকটা হচ্ছে বরফ স্কিন। আমি আর বাবা প্রতি শীতে চায়না ও রাশিয়ার বর্ডারে চলে যাই। তো আমরা দেখতে পারি প্রতিবারের মতো এবারও লিয়ান তার বাবা মিস্টার চং চলে আসে সেই পাহাড়ে। অনেকক্ষণ স্কিং করে ছবি তুলে খাবার খেতে চলে যায়। মিস্টার চ্যাং এর সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে কোলা। তার সবকিছুর সাথেই কোলা চাই। এরপর ছবি দেখছিল, দেখে তার বাবা একটা ছবিও ঠিক করে তুলেনি। তাই আবারও বায়না ধরে পাহাড়ে যাবে। তার বাবা মানা করলেও সে কিছুই শুনতে চায় না। আবারও পাহাড়ে গিয়ে আরো কিছু ছবি তোলে। ওইদিকে তার মা পানিয়ান স্কুলের কাজ শেষ করে বাড়িতে ফিরে। প্রতিবেশীরা বলে, এবারও কাজের জন্য আটকে গেলে পাহাড়ে যেতে পারলা না, তাদের দ্রুত চলে আসতে বলো। সে বিদায় নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল, তখন লিয়ান ফোন দিয়ে বলে তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, সে যেন দ্রুত চলে আসে। এই শুনে সে ছুটে যায় হসপিটালে। লিয়ান তাকে দেখে কান্নায় ভেঙে পড়ে। তারা যখন দ্বিতীয়বারের মতো পাহাড়ে গিয়েছিল, জ্যাক লক্ষ্য করে লিয়ান যেদিকে যাচ্ছিল সেদিকে হচ্ছে পাহাড়ের শেষ অংশ। এটা দেখে লিয়ানকে থামানোর জন্য পিছু করে। কানে হেডফোন থাকায় লিয়ান তার ডাক শুনছিল না। লিয়ান সাইড ল্যাঙ্গুয়েজ বুঝতে পেরে থেমে যায়। তবে মেয়েকে বাঁচানোর চিন্তায় সে ভুলে গিয়েছিল। সে দাঁড়িয়ে আছে পাহাড়ের একদম কিনারে, আর তখনই সেই অংশটা ভেঙে পড়ে যায়। একাধিক সার্জারির পর সে কোনো রকম বেঁচে যায়। ডক্টর বলে সে কোমায় চলে গেছে। কবে জ্ঞান ফিরে আসবে তা সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই জানে না। জ্যাংয়ের পিছনে সব টাকা শেষ হয়ে যায়। এইদিকে ডক্টর জানায় জ্যাংয়ের কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না, হয়তো আর কখনো তার জ্ঞান ফিরবে না। জ্যানকে কষ্ট না দিয়ে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা। এই কথা লিয়ান শুনে বলে, প্রয়োজনে আমি সারা জীবন বাবার সেবা করে যাব, তবুও তাকে মরতে দিব না। এই বলে ডাক্তারের সাথে কথা বলতে যাবে, তখন লিয়ানের মা বলে, আমি কাগজে সাইন করে দিয়েছি। কিছুক্ষণ পর জ্যাংয়ের লাইফ সাপোর্ট খুলে দেয়। তার মৃত্যু হয়ে যায়। জিয়ান কান্না শুরু করে দেয়। এর কয়েক মাস পর সরকারের নিয়ম অনুযায়ী চ্যানেল সমস্ত লাইসেন্স অফিসে জমা দেওয়া হয়। ফেরার পথে একটা কুকুর তাদের পেছন থেকে এসে সামনে দাঁড়ায়। কুকুরটা এত মায়াবী দৃষ্টিতে তাকিয়েছিল, লিয়ান কন্ট্রোল না করতে পেরে কুকুরটাকে আদর করতে যাবে, তখনই তার মা বারণ করে দেয়। এটা রাস্তার কুকুর, কামড় দিতে পারে। লিয়ান নিচে বসে তার মায়াবী চোখের দিকে তাকিয়ে থাকে। তখন কুকুর ছানাটির মালিক এসে বলে, কুকুরটি অনেক দুষ্ট, প্রত্যেক দিন দোকান থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় লিয়ান দেখে কুকুরটি তার দিকে তাকিয়েছিল, তার কাছে আসার জন্য ছটফট করছে। দেখা যায় সেটা একটা ডগ হাউস ছিল। তাকে তার জায়গায় রেখে দেওয়া হয়। তখনও লিয়ানের দিকে তাকিয়েছিল। মা তাকে ডেকে নিয়ে যায়। সেদিন রাতের বেলা কুকুরটি অনেক বের হওয়ার চেষ্টা করে, দরজায় ধাক্কা দিয়ে লক খুলে ফেলে। দোকানের দরজাটা খোলা ছিল। বাইরে এসে কিছু একটা গ্রান নিতে শুরু করে। সেই গ্রান ফলো করে দৌড়াতে শুরু করে। চলে আসে একটা গলিতে। শেষমেশ চলে আসে একটা ঘরের সামনে। দরজা খুলে একটা রুমের ভিতরে ঢুকে পড়ে। এরপর লাফিয়ে চেয়ারের উপর উঠে আর টেবিলের উপর শুয়ে পড়ে। তখন পানিয়ান আসে সেই রুমে। তার হাতে ছিল একটা খেলনা রকেট। আমরা বুঝতে পারি এই রুমটা ছিল তার স্বামীর। জ্যাং এই রুম নিয়ে স্টাডি করতো, রকেট আর মহাকাশ নিয়ে। পাইনিয়ান দেখে তার স্বামীর চেয়ারে বসে আছে সেই কুকুরটি। তখন লিয়ানও সেখানে চলে আসে। কুকুর ছানাটিকে দেখে আদর করতে শুরু করে। বলে, তুমি তো সেই কুকুরটা, এখানে কি করে আসলে? দেখে মনে হচ্ছে তুমি তৃষ্ণার্ত। এই বলে পানি আনতে চলে যায়। তখন তার মা বাইরে নিয়ে ছেড়ে দেয়। তবে কুকুরটা ভিতরে আসতে চাইছিল, দরজা আটকে দেওয়ার কারণে আর আসতে পারে না। আমাদের মানসিক অবস্থা ভালো নেই। এই অবস্থায় বাড়িতে কুকুর রাখার কোনো প্রয়োজন নেই। এই শুনে লিয়ানের অনেক মন খারাপ হয়। বাইরে গিয়ে খুঁজে দেখে, কিন্তু কুকুরটাকে কোথাও দেখা যায় না। পরের দিন তার বান্ধবী ম্যারিলিনকে কুকুর সম্পর্কে বলে ওই কুকুরটাকে আমার অনেক ভালো লেগেছে, আমি তাকে রাখতে চেয়েছিলাম, তবে মা তাকে পছন্দ করে না। ঠিক তখনই কুকুর ছানাটি তাদের সামনে এসে বসে পড়ে। কুকুর ছানাটির মায়াবী চোখ দেখতে শুরু করে। মাংলি বলে, ও অনেক নোংরা হয়ে আছে, সারা রাত
রাস্তায় কাটিয়েছে। এই বলে সে এক কাজে চলে যায়। লিয়ান কুকুরটিকে বলে, তুমি আমাকে খুঁজে বেড়াচ্ছ তাই না, কিন্তু আমি তোমাকে রাখতে পারবো না, মা অনেক রেগে যাবে, ভালো ছেলের মতো মালিকের কাছে ফিরে যাও। এই বলে সে চলে যায়। কিছুক্ষণ পর স্কুলের গার্ড চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। মিসেস পানিয়ান অফিসে কাজ করছিল, সেও দেখতে পায় গার্ডটা কারো পিছে ছুটছে। কুকুরছানাটি স্কুলে চলে আসে, চুপি চুপি ঢুকে পড়ে স্কুলের ভিতরে। ঘটনা দেখার জন্য সবাই বাইরে চলে আসে। তখনই কুকুরটা দৌড়ে লিয়ানের কাছে চলে আসে। লিয়ান তাকে কোলে করে নেয়। তখন পালিয়ান এসে বলে, এটা রাস্তার কুকুর, বাহিরে নিয়ে ছেড়ে দাও। তার কথা অনুযায়ী গার্ডরা লিয়ানের কাছ থেকে কুকুরটিকে নিয়ে যাচ্ছিল। রাস্তার কুকুর বলায় লিয়ান অনেক কষ্ট পায়, দৌড়ে গিয়ে ছানাটাকে নিয়ে নেয় আর তাদেরকে মিথ্যা বলে, কুকুর ছানাটি আমার, মা ওকে বাইরে বের করে দিয়েছিল। এই শুনে তার মা কি বলে বুঝে উঠতে পারে না। বাড়ি ফিরে দেখতে পায় তার মেয়ে কুকুরটা কি বলছে, আজকে থেকে তুমি আমাদের সাথেই থাকবে, এখানে বসে রেস্টুরেন্ট পাহারা দিবে। এই বলে তাকে আদর করতে থাকে। পানিয়ান বলে, কিছুদিন পরে তোমার কলেজে এন্ট্রান্স এক্সাম, ভালো কলেজে চান্স পেতে হবে, তাই এটাকে বাইরে ফেলে লেখাপড়ায় মনোযোগ দাও। কিন্তু তার মেয়ে কোনো কথাই শুনছিল না, উল্টো বলে, ওর দেখাশোনা আমি করব। এই শুনে সে রেগে যায়, কুকুরটাকে নিতে কুকুরটা তার উপর ঘেউ ঘেউ শুরু করে। মনে হচ্ছিল তাকে পিছনে সরে যেতে বলছে, তাই কামড় খাওয়ার ভয়ে পিছনে সরে যায়। ঠিক তখনই সিলিং থেকে ফ্যান খুলে পড়ে। সে না আসলে ফ্যান তার মাথায় পড়তো। এই ঘটনায় কুকুরটির প্রতি তার কিছু ভালোবাসা জন্মায়। তার মেয়েকে অনুমতি দিয়েছে রেস্টুরেন্টে কুকুরটিকে রাখার জন্য, কিন্তু ঘরের ভিতরে নেওয়ার অনুমতি দেয়নি। সারা রাত বাইরে থেকে তার চোখে জল টলমল করে। লিয়ান বলে, দেখেই মনে হচ্ছে ঠান্ডায় বাইরে থাকতে তার কষ্টও হয়, তাই ঘরের ভিতরে নিয়ে আসে। সে এবারও দৌড়ে বাবার রুমে যেয়ে বাবার চেয়ারে যেয়ে বসে। ঠিক বাবার মতো ফুটবল খেলা দেখতে পছন্দ করে। আগে জানতাম কুকুররা কোলা পছন্দ করে না। আমি যখন কোলা হাতে নেই সে এতটা এক্সাইটেড হয়ে যায় যেন এটা তার পছন্দের ডিম। তবে লিয়ান তাকে কোলা খেতে দেয় না, তাই সে মন খারাপ করে বসে থাকে। লিয়ান তার বাবার নাম্বার টেক্সট করছিল, যদিও সেই নাম্বার থেকে কখনোই রিপ্লাই আসবে না। সে যখন তার বাবাকে মিস করে, যখন কোনো কিছু তার বাবাকে শেয়ার করতে চায়, তখন তার বাবার নাম্বারে সবকিছু পাঠায়। বাবা, গতকাল যে কুকুরটির কথা লিখেছিলাম আজও তোমার চেয়ারে এসে বসেছে, তোমার মতো ফুটবল খেলা দেখে, তোমার মতোই পছন্দের ড্রিঙ্কস হচ্ছে কোলা। এই পর্যন্ত লিখে কুকুরটাকে বিভিন্ন নামে ডাকতে শুরু করে। কিন্তু সে চুপ করে শুয়েছিল। খুনি তার চোখ পড়ে সামনে থেকে কোলার বোতলের উপর, তাকে কোলা বলে ডাকে। এটা শুনেই ছানাটা উঠে পড়ে, যতবারই কোলা বলে ডাকে সাড়া দেয়। লিয়ান আবারও টেক্সট করে বলে, বাবা, কুকুর ছানাটির নাম কোলা রেখেছি। পরের দিন মাংরি লিয়ানকে বলে, আমি নানুর কাছ থেকে গণনা করা শিখেছি, তোমার কিছু জানা থাকলে জিজ্ঞেস করতে পারো। আমি শুধু বাবার সম্পর্কে জানতে চাই। চোখ বন্ধ করে দুটি কার্ডের মধ্যে একটি কার্ড বেছে নাও। এই কার্ডের নাম হুইল অফ ফরচুন। যদি এটা বেছে নাও তাহলে ভাববো তোমার বাবা অন্য জগতে। আর এটার নাম হচ্ছে ফুল। এটা উঠালে বুঝবো তোমার বাবার পুনর্জন্ম হয়েছে। তখন কোলা লাফিয়ে কোলে উঠে পড়ে আর একটা কার্ড ছিনিয়ে নেয়। সে নিয়েছে ফুল নামের সেই কার্ডটি। লিয়ান আবারও বলতে থাকে, এরপর থেকে আমার বেশিরভাগ সময় কোলার সাথেই কাটে। বাবাকে হারানোর কষ্ট, সব হতাশা দূরে সরিয়ে রাখে সে। আমাকে নতুনভাবে হাসতে শিখিয়েছে। এর কয়েক মাস পর সে রেস্টুরেন্টে কিছু লিফলেট দেখে, সেগুলো ছিঁড়তে শুরু করে। লিফলেটে লেখা ছিল দোকান বিক্রি করার কথা। তার মা বলে, চ্যাংয়ের মৃত্যুর পর থেকে কাস্টমার এতই কমে গেছে যে বর্তমানে লাভের পরিবর্তে লস হচ্ছে। এমনকি ব্যাংকে থেকে লোন নিয়ে তা পরিশোধ করতে পারছি না, তাই বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই। লিয়ান কোলাকে নিয়ে যায়। দেখা যায় সেখানে পরিত্যক্ত বিমানটি সিক্রেট জায়গা। তার এবং তার বাবার একটা ছবি লুকিয়ে রেখেছিল। সে অতীতের কিছু স্মৃতি কল্পনা করে আগে তার বাবার সাথে এখানে আসতো। বাবার সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। স্কুল থেকে ফিরে তারা বাবার রান্না নুডলস খেত। ভালোভাবেই কাটছিল তাদের দিনগুলো। এসব ভেবে লিয়ান প্রচুর ইমোশনাল হয়ে যায়। কোলাকে বলে, রেস্টুরেন্টের প্রতিটি জায়গায় বাবার স্মৃতি জড়িয়ে আছে, দোকানটা বিক্রি করা উচিত হবে না, তাই না? এ শুনে কোলা ঘেউ ঘেউ করে ওঠে, যেন তার প্রশ্নে সাড়া দিয়েছে। পানিয়ান কি করবে ভেবে পাচ্ছিল না। দোকানটা যে বিক্রি করতেই হবে। ডেস্কের উপর ফ্যামিলি ফটো দেখে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। পরের দিন দোকান কিনতে কাস্টমার আসে। সে এই জায়গায় একটা সেলুন দিতে চায়। লিওন বলে, আমাদের কিচেনে গরম পানির ব্যবস্থা নেই, শীতের সময় আপনার সেলুনে কাস্টমার আসবে না। এই শুনে লোকটি চলে যায়। এরপর আরেকজন এসেছিল চা পাতার গোডাউন দিতে। লিওন বলে, আমাদের পিছনে পাহাড়, এই শহরের সবচেয়ে জনপ্রিয় চা বাগান রয়েছে, এই জায়গা আপনার জন্য নয়। এরপরের কাস্টমার আসলে তাকে রুমে আটকে রাখে। সে বের হওয়ার জন্য চিৎকার এবং গালি দিচ্ছিল। তার গালি শুনে কাস্টমার চলে যায়। দেখতে দেখতে বর্ষাকাল চলে আসে। আবারও দোকানে পানি উঠে যায়। তারা দুজন বাত তৈরি করে। কাজ শেষে লিয়ান কোলার কাছে যায়, কারণ সে কিছু বুঝতে পেরে চেঁচামেচি করছে। তখন পালিয়ান দেখে তার ফ্যামিলি ফটো পানিতে পড়ে গেছে। সেটা উঠিয়ে উপরে রাখে। তাই তখনই বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট হয়ে একটা তার ছিঁড়ে যায়। লিয়ান যায় তার মাকে বাঁচাতে। তারটা ছিঁড়ে পানিতে পড়ে যায়।
তারা ভাবে সবকিছু শেষ হয়ে গেছে। কোনি মেন সুইচের শব্দ পেয়ে পানিয়ান গিয়ে দেখে তাদের কুকুর মেন সুইচ বন্ধ করে দিয়েছে। দেখে তারা দুজন অবাক হয়ে যায়। আগে যখন দোকানে পানি উঠতো, চ্যাং আগে থেকে সুইচ অফ করে রাখতো। পানিয়ান বুঝতে পারে প্রথমবার ফ্যানের আঘাত থেকে, এবার বৈদ্যুতিক শক থেকে বাঁচিয়েছে কোলা। তাই একটা খাবারের পাত্র ও কম্বল নিয়ে আসে কোলার জন্য। বলে ও এখন থেকে ঘরের ভিতরে থাকতে পারে। তা শুনে লিয়ান খুশি হয়ে যায়। সেদিন থেকে কোলা আমাদের পরিবারের সদস্য হয়ে যায়। মা আবার রেস্টুরেন্ট চালু করে। আমাদের সময়গুলো ভালোভাবে যাচ্ছিল। সেই প্রথমবারের মতো মা আর আমি একসাথে স্কুলে গিয়েছিলাম। মা সবসময় চেষ্টা করে বাবার রেস্টুরেন্টটা ধরে রাখার জন্য, তবে তেমন কোনো উন্নতি হচ্ছে না। ধীরে ধীরে কাস্টমার কমে যাচ্ছে। একদিন মাংলি লিয়ানকে ফুটবল ম্যাচ দেখতে নিয়ে যায়। তুমি আগে স্কিন করতে অনেক অ্যাক্টিভ ছিলে, এখন একদম শান্ত হয়ে গেছো। এইভাবে থাকলে ডিপ্রেশনে চলে যাবে। তোমার উচিত একটা রিলেশনে যাওয়া। 5 নাম্বার জার্সি জুন নামের ছেলেটা তোমাদের একসাথে ভালো মানাবে। এটা শুনে কোলা রেখে যায়। এরপর রাতের বেলা কোলা একটা আলমারির কাছে যেয়ে চেঁচামেচি করে। লিয়ান সেই আলমারিটা খুলে দেখে সেখানে রয়েছে তার পুরনো স্কেটবোর্ড। কোলা চাইছে আবারও স্কেটিং করে। তার বাবা তাকে নিজে শিখিয়েছিল। এই ভেবে মন খারাপ করে আলমারি বন্ধ করে দেয়। কোলাকে নিয়ে বাইরে হাঁটতে বের হয়। তখন হঠাৎ করে কোলা ছুটে দৌড় লাগায়। লিয়ান তাকে ফলো করে এসে দেখে একটা ছেলে স্কেটবোর্ড প্র্যাকটিস করছিল। কোলা তাকে আক্রমণ করেছে। লিয়ান অনেক চেষ্টা করে থামানোর। লিয়ান ছেলেটাকে চিনতে পায়। এই হচ্ছে 5 নাম্বার জার্সি পরা জুন নামের ছেলেটা। লিয়ান কোলার এই ঘটনার জন্য সরি বলে। জুন বলে আমি তোমার পাশের গলিতেই থাকি। অনেক আগে থেকেই তোমাদের রেস্টুরেন্টে খেতে যাই, তবে খাবারগুলো আগের মতো টেস্ট হয় না। তবে কোলা এখনো জুনের প্রতি রেগেছিল। সে তাকে টেনে নিয়ে যায়। কিছুক্ষণ পর আবারও ফিরে গিয়ে বলে তুমি এমনিতেই পড়ে যেতে, তোমার অ্যাঙ্গেল ঠিক ছিল না, আরও ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এরপর একদিন তার দাদু বলে তোমার বাবার কোনো সিক্রেট রেসিপি ছিল, অনেক চেষ্টার পরেও খাবার আগের মতো টেস্ট হয় না, এর জন্য কাস্টমার কমে যাচ্ছে। এরপর লিয়ান শুনতে পায় লোন পরিশোধ করতে তাদের অনেক টাকার প্রয়োজন, তাই সে স্কেটবোর্ডগুলো বিক্রি করতে যায়। কম প্রাইস বলায় সে ফিরে আসছিল। তখন জুন আসে স্কেটবোর্ড ঠিক করতে। দোকানদার বলে ঢাকনাগুলো চেঞ্জ করতে হবে, এর জন্য 4000 টাকা লাগবে। এই শুনে লিয়ান 1 মিনিটের মধ্যে তা ঠিক করে ফেলে। জুন দোকানদারকে গাড়ি দিয়ে চলে আসে লিয়ানকে ধন্যবাদ দিতে। লিয়ান বলে ধন্যবাদ দিতে হবে না, গতকাল কোলার জন্য তোমার স্কেটবোর্ড ভেঙেছে। জুন বলে আমি ঋণী হয়ে গেলাম, তুমি 4000 টাকা বাঁচিয়ে দিলে, তাই কোনো সাহায্য প্রয়োজন হলে আমাকে বলবা। লিয়ান বলে তুমি রেস্টুরেন্টের নিয়মিত কাস্টমার ছিলে, তাহলে তুমি নিশ্চয়ই বলতে পারবে আগে কোন ধরনের মশলা ব্যবহার করা হতো। আগামীকাল বাজারে চলে এসো। পরের দিন তারা বাজারে চলে আসে। জুন তার টেস্ট সেন্স ব্যবহার করে মরিচ আর মশলা কিনতে সাহায্য করে। আমরা কেউই জানি না বাবা কোন দোকান থেকে মশলা কিনতো। তখনই কোলা একদিকে ছুটতে শুরু করে। জুন বাজারের ব্যাগ নিয়ে তাদের পিছে পিছে ছুটছিল। কোলা চলে আসে একটা মশলার দোকানে। দোকানদার বলে তুমি তো চ্যাংয়ের মেয়ে, আমার থেকেই সব মশলা নিত, তোমার বাবা ছিল আমার বন্ধু। লিয়ান বলে বাবাকে যে মশলাগুলো দিতেন আমাকেও সেগুলো দিয়ে দেন। এরপর বাজার শেষ করে বাড়ি ফিরে আসে। জুনকে দেখে পানিয়ান বলে তুমি তো সেই ছেলেটা যে স্কুলে সবসময় দুষ্টুমি করে বেড়াও। লিয়ান বলে ও ছিল বাবার নিয়মিত কাস্টমার, ও আমাকে মশলা কিনতে সাহায্য করেছে। এরপর সঠিক পরিমাণ মশলা দিয়ে রান্না করে। তারা এক এক করে টেস্ট করে। পানিয়ান বলে এবার মশলাটা একদম ঠিক হয়েছে, এখনো কিছু একটার কমতি মনে হচ্ছে। তখন কোলা কোক নেওয়ার জন্য চেঁচামেচি করে। এইদিকে লিয়ান জুনকে বেশি বেশি করে খেতে বলে, যাতে কোন মশলাটা কমতি আছে তা বুঝতে পারে। জুনের ঝালে অবস্থা খারাপ হয়ে যায়। সে বাইরে এসে কোক খেতে শুরু করে। দেখা যায় বোতলটা রাখে চুলার কাছে। এই দেখে কোলা দৌড়ে এসে কোকটি খাবারের মধ্যে ঢেলে দেয়। দাদু টেস্ট করে দেখে সেটি খাওয়ার উপযোগী ছিল কিনা, তবে সে একদম হতবাক হয়ে যায় আর বলে চ্যাংয়ের সিক্রেট রেসিপি কোক ছিল। এই শুনে তারাও টেস্ট করে আর প্রচণ্ড খুশি হয়ে যায়। সবাই কোলাকে ধন্যবাদ বলে। দেখা যায় সত্যি চ্যাং তার খাবারে কোক মিশাতো, এতে করে তার খাবারে আলাদা ফ্লেভার চলে আসতো, যেটা তার কাস্টমাররা খুব পছন্দ করত। জুন লিয়ানের স্নোবোর্ডগুলো কিনে নেয়। সে ওই টাকা তার মার হাতে দেয়, এগুলো লোন পরিশোধ করার জন্য। জুনকে বিদায় দেওয়ার সময় তারা হাসি ঠাট্টা করছিল। লিয়ানের মা ও কোলা এই বিষয়টা জানলা দিয়ে দেখতে পায়। তারা একে অপরের দিকে তাকিয়েছিল। জুনের বাবা মাকে স্কুলে ডাকা হয়েছে, কারণ সে অনেক বেশি দুষ্টুমি আর নিয়ম ভঙ্গ করে।
লিয়ান বলে স্কুল শেষে আমার সাথে দেখা করবা। দেখা যায় লিয়ান তাকে স্কুল শেষে সিক্রেট প্লেসে নিয়ে যায়। দেখা যায় এই ফায়ার ফাইটার বিমানটা 1990 সাল থেকে এখানেই রয়েছে। আগে এখানে মানুষ ভিজিট করতে আসলেও এখন কেউই আসে না। জুন চেয়েছিল সে এয়ারফোর্স বা মিলিটারিতে জয়েন করবে, কিন্তু তার বাবা মা কেউই চায় না। দেখা যায় জুন তার জন্য হেডফোন উপহার এনেছে। তখন মনে পড়ে এই গানটা শোনার সময় তার বাবার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। তাই লিয়ান হেডফোন রেখে বাড়ি চলে আসে। অন্যদিকে পানিয়ান স্কুলে চাকরি ছেড়ে দেয়। একসাথে স্কুল আর রেস্টুরেন্ট সামলানো সম্ভব না। তার সম্পূর্ণ ফোকাস রাখবে তার মেয়ের ওপর। কিছুদিন পরে তার পরীক্ষা। টিচার জানায় লিয়ান ক্লাস টেস্টের নাম্বার অনেক কম পাচ্ছে। সারাদিন জুনের সাথে বেড়ায়। এই শুনে বাড়ি ফিরে প্রথমেই কোলাকে বের করে দিতে চায়। সবকিছু বাদ দিয়ে লেখাপড়া করো। তার মা সবসময় তার ইচ্ছার বিরুদ্ধে সব সিদ্ধান্ত নেয়। লিয়ান রেগে বাড়ি থেকে বের হয়ে যায়। এত রাতে কার বাড়ি থাকবে? ম্যাংলিকে ফোন দেয়। বুঝতে পারে সে বন্ধুদের সাথে পার্টিতে আছে। লিয়ান চলে আসে জুনদের এরিয়ায়। জুনের বাড়িটা চিনতো না, তাই চিৎকার করে তার নাম ধরে ডাকে। জুন তার ডাক শুনে ঘরের ভিতরে নিয়ে আসে। মায়ের সাথে ঝগড়া করে এখানে এসেছে, তাই জুন তাকে থাকতে দেয়। লিয়ান তাকে সরি বলে সেদিনের ঘটনার জন্য। জুন জানায় হেডফোনটা যত্ন করে রেখে দিয়েছে। লিয়ান গান প্লে করে তার বাবার সাথে কাটানো মুহূর্তগুলো, যা আর কখনোই ফিরে আসবে না। পরের দিন সকালে জুন তাদের জন্য ব্রেকফাস্ট রেডি করে। লিয়ানের মা এসেছে। লিয়ানের মা বলে বাড়ি ফিরে আসো। লিয়ান বলে আমি আর লেখাপড়া করব না। এই শুনে তার মা তাকে চড় মারে। বাবার কথা রাখার জন্য হলেও লেখাপড়া করতেই হবে। লিয়ান তার বাড়ির দিকে চলে যায়। কলেজে ওঠার আগে সে যেন তার সাথে যোগাযোগ না করে। এরপর বেশ কয়েকদিন চলে যায়। জুন আর লিয়ানের মধ্যে কোনো যোগাযোগ নেই। লিয়ান আবারও মনোযোগী হয় লেখাপড়ায়। দেখতে দেখতে কলেজ এন্ট্রান্স এক্সাম চলে আসে। রেজাল্ট পেলে মার্কশিট টেবিলে রাখে। এখনো তার মার সাথে কথা বলে না। তার মা দেখে তার মেয়ে অনেক ভালো রেজাল্ট করেছে। এরপর লিয়ান জুনের কাছে ফোন দেয়। জুন কল কেটে দেয়। কিছুক্ষণ পরে মাংলি আসে। লিয়ান বলে সেও অ্যাপ্লাই করেছে অন্য একটা শহরে, যাতে তার মার কাছে দূরে থাকা যায়। এই কথা তার মা শুনতে পায়। রাতের বেলা তার বাবার খেলনা রকেটটা তার মার কাছে দিতে আসে। দেখে তার বাবা সমস্ত জামাকাপড় উঠিয়ে রাখছে। আমরা ধীরে ধীরে চেষ্টা করছি সেই ক্ষত থেকে সেরে উঠতে। কিছুদিন পরে কোলা শুয়েছিল রেস্টুরেন্টের সামনে। পানিয়ান রেস্টুরেন্টে কাজ করছিল। কে জানি কোলাকে কিডন্যাপ করে নিয়ে যায়। তারপর সবাই মিলে কোলাকে বাঁচায়। তাড়াতাড়ি করে কোলাকে হসপিটালে নিয়ে যায়। কোলার কিছু হয়েছে নাকি দেখার জন্য। জুন লিয়ানকে বলে সে এয়ারফোর্সে চান্স পেয়েছে। লিয়ান বলে আমার কলেজ 500 কিলোমিটার দূরে। সে ভাবে লিয়ান তাকে ছেড়ে দূরে চলে যাচ্ছে, তার জন্য দূরের কলেজে এডমিশন নিয়েছে। এই ভেবে সে বলে তুমি ভালো একটা মানুষ ডিজার্ভ করো। লিয়ান বলে গত 1 বছর ধরে তুমি আমার কল রিসিভ করোনি, আমাকে এড়িয়ে চলেছো। এখন শুনতে চাই আমাদের মধ্যে সম্পর্ক কি? জুন বলে আমরা শুধু বন্ধু ছিলাম। এই শুনে লিয়ান তার মাকে নিয়ে বের হয়ে যায়। এর কয়েক মাস পর তার মা বলে শুনেছি জুন চলে যাবে। লিয়ান বলে আমরা শুধু বন্ধু, তার বিষয়ে কিছু জানতে চাই না। এখন তুমি কলেজে উঠেছো, তোমার নিজের ডিসিশন নিজে নিতে পারবে। এই শুনে বুঝতে পারে তার মা জুনকে মেনে নিয়েছে। জুনকে বিদায় দিতে চলে যায়। তবে সে আসার আগেই জুন বাইরে বের হয়ে গেছে। লিয়ান বলে হয়তো আমাদের জীবনের রাস্তাটা আলাদা, তবে চাই কোনো একদিন আমাদের আবারও দেখা হোক কোনো অজানা কারণে। দেখতে দেখতে সেই দিন চলে আসে। আমাকে চলে যেতে হবে কলেজ হস্টেলে। কোলার কাছ থেকে বিদায় নিতে অনেক কষ্ট হচ্ছিল। জানি একবার বাড়ি থেকে বের হয়ে গেলে আর কখনোই সেভাবে ফিরে আসা যায় না। আমরা হয়ে যাই বাড়ির অতিথি। এভাবেই দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। প্রতি ছুটিতে বাসায় আসা হয়। কিছু না কিছু পরিবর্তন হচ্ছে। শুধু একটা জিনিস পরিবর্তন হয়নি, তা হচ্ছে কোলার জানালার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করা। এভাবেই 5 বছর কেটে যায়। আমরা দেখতে পাই পানিয়ান রেস্টুরেন্টটি অনেক ভালোভাবে চলে। কলেজ লাইফ কমপ্লিট করে লিয়ান বাড়ি ফিরে আসে। তার মা একজন লোকের সাথে পরিচয় করিয়ে দেয়। তবে সেই লোকটাকে তার একদম পছন্দ হয় না। তার মা ওই লোকটাকে ডেকে আনে। এরপর রাতের বেলা তাদের গ্যাস লাইনে প্রবলেম হলে লিয়ান ইশারা দেয় লোকটাকে কামড়ানোর জন্য, কিন্তু কোলা কামড়ায় না। লোকটাকে কোলা অনেক পছন্দ করে। পরের দিন লোকটি খাবার টেবিলে বলে লিয়ান অনেক সুন্দরী। নিশ্চয়ই স্কুল লাইফে অনেক ছেলে তাকে বিরক্ত করত। পানিয়ান বলে ও একটা ছেলেকে পছন্দ করত। আমি তাদের ব্রেকআপ করিয়ে দিয়েছি। আমরা ব্রেকআপ করিনি, শুধু কথা বন্ধ করে দিয়েছি। পানিয়ান বলে আগামীকাল পাশের শহরে যেতে হবে। তারা লিয়ানের বাবার বাসায় যাচ্ছিল। এরপর তারা পুরনো বাসায় চলে আসে। তখন হঠাৎ করে লিয়ান বাইরে বের হয়ে যায়। লিয়ান তার পিছু করে এসে দেখে কোলা চলে এসেছে জুনের কাছে। সে বুঝতে পারে তার মা জুনকে এখানে আসতে বলেছে। জুন লিয়ানকে দেখে দৌড়ে আসে। অনেকদিন পর তাকে দেখে চোখে পানি চলে আসে। জুনের মা তাকে হাসি মুখে ওয়েলকাম জানায়। লিয়ানের মা বলে ঠিক এই জায়গায় তোমার বাবার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। তার 1 মাস পরে আমরা বিয়ে করি।
কিছুক্ষণ পর তারা পাহাড়ের চূড়ায় চলে যায়। সবাই জোরে জোরে এক এক করে তাদের মনের কথা বলে দেয়। মাংরি বলে, আমি আর জব করতে চাই না। পানিয়ান বলে, আজকে আমি অনেক খুশি। জুন আর লিয়ান একসাথে বলে, আমরা দুজন বিয়ে করতে চাই। এই শুনে মাংরি আর পানিয়ান অনেক খুশি হয়ে যায়। তার মেয়েকে বিয়ে দিতে রাজি হয়ে যায়। তারপর কিছুদিন কেটে যায়। ইভেন্ট ম্যানেজারকে বলে যেহেতু তার বাবা নেই, তাই গার্ডিয়ান হিসেবে কোলা তার সাথে স্টেজে যাবে। এই বলে কোলাকে ডাকতে থাকে, কিন্তু কোলা ওঠে না। ডাক্তার জানায় কোলা বেশি দিন বাঁচবে না, এখন থেকে হসপিটালে ভর্তি থাকতে হবে। তবে মাঝে মধ্যে তারা তাকে ঘুরতে নিতে পারে। লিয়ান বুঝতে পারে তার সবচেয়ে কাছের বন্ধুকে হারাতে যাচ্ছে। বিয়ের আগের দিন ভিডিও কলে তার মা হসপিটাল থেকে কোলাকে দেখায়। কোলার অবস্থা আগের থেকে খারাপ। এরপর রাতের বেলা তার মা তাকে অনেকগুলো গোল্ড উপহার দেয় আর বলে, প্রতি বছর তোমার জন্মদিনে তোমার বাবা এক টুকরো করে গোল্ড কিনতো। তার মারা যাওয়ার পরে আমি কিনা শুরু করেছি। তার প্রতি বাবা মার এত ভালোবাসা দেখে ইমোশনাল হয়ে যায়। তারপরের দিন বিয়ের জন্য রেডি হয়। কোলাকে হসপিটালে দেখাশোনা করছিল তার দাদু। সে ওয়াশরুমে গেলে হসপিটাল থেকে বের হয়ে আসে, সোজা চলে আসে লিয়ানের কাছে। লিয়ান জিজ্ঞেস করে, তুমি এখানে কি করে আসলে? সে বুঝতে পারে ছোটবেলা যেমন করে এসেছিল এবারও ঠিক তেমন করেই চলে এসেছে। তখন কোলা তার মাথাটা লিয়ানের মাথার সাথে লাগায়। এই দেখে লিয়ান কান্নায় ভেঙে পড়ে। ঠিক একইভাবে তার বাবা তার সাথে দুষ্টামি করত। জ্যাং বলেছিল, তোমার বিয়ের দিন আমি স্যুট এবং লাল রঙের বোটাই পরে তোমাকে স্টেজে নিয়ে যাব। সেই ভাগ্যবান ছেলেটার হাতে তুলে দেব। লিয়ান ভাবে সৃষ্টিকর্তা তার বাবার আত্মাটা হয়তো কোলার মধ্যেই জুড়ে দিয়েছে। কোলার সাথে তার প্রথম দেখা, গার্ডদের কাছ থেকে ছিনিয়ে তাকে আপন করে নেওয়া, তার মাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানো, তাদেরকে সঠিক মশলার দোকানে নিয়ে যাওয়া, তাদের রেসিপিতে কোক ঢেলে দেওয়া, জুন তার পাশে বসার কারণে দৌড়ানো, লাইফ সাপোর্টের দৃশ্য দেখে অবাক হয়ে তাকানো, বৃষ্টির দিনে তার জন্য ছাতা আনা, ঠিক তার বাবার মতো। এই ভেবে তাকে জড়িয়ে ধরে কান্না করে। লিয়ানের সাথে কোলা স্টেজে আসে। তাকে এখানে দেখে পানিয়ানের চোখে পানি চলে আসে। লিয়ানকে জুনের কাছে নিয়ে যায়। জুন তাকে কথা দেয় লিয়ানের সবসময় খেয়াল রাখবে, কখনো কষ্ট দিবে না। তখন কোলা পানিয়ানের পাশের চেয়ারে বসে পড়ে। পানিয়ান তাকে একটা বউটাই পরিয়ে দেয়। তাদের ভালোভাবেই বিয়ে শেষ হয়। লক্ষ্য করে কোলা সেই চেয়ারে নেই। সবাই খুঁজতে থাকে, দেখে কোলা পাশেই পড়ে আছে। তাকে হসপিটালে নিয়ে আসা হয়। ডাক্তার জানায় কোলার ব্রেন টিউমার হয়েছে। লিয়ানের মা বলে, তোমার বাবার লাইফ সাপোর্ট খুলে দেওয়ার পর আমি অনেক অপরাধী বোধ করছিলাম। রাতের বেলা প্রতিদিনের মতোই তার বাবার নাম্বারে আবার মেসেজ পাঠায়, বাবা তুমি আমার জায়গায় থাকলে কি সিদ্ধান্ত নিতে? আজ তোমার কথা খুব মনে পড়ছে। তাই মনকে সান্ত্বনা দেওয়ার জন্য সেই নাম্বারে ফোন করে। তার মার ব্যাগের মধ্যে ফোন বাজে। লিয়ান বুঝতে পারে জুনকে পছন্দ করা থেকে কোলার অসুস্থ হওয়া পর্যন্ত যে মেসেজগুলো করেছে তার মা সবই দেখেছে। তার মা এখনো তার বাবার ফোনটি যত্ন করে রেখেছে। এই দেখে সে দৌড়ে চলে আসে তার মার বাড়িতে। সেই মোবাইল ফোনটা তার মার সামনে রাখে। মা, তোমাকে বুঝতে না পেরে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দিও। আসলে বাবার মৃত্যুর জন্য আমি নিজেকে অপরাধী মনে করি। পানিয়ান বলে, লক্ষ্মী মেয়ে, তোমার কোনো দোষ নেই। সৃষ্টিকর্তা যা লিখে রেখেছে তাই হবে। এই বলে ফোনের হোম বাটনে প্রেস করতেই দেখা যায় তাদের ফ্যামিলি ফটো। পানিয়ান বলে, তোমার বাবা আমাদের সাথেই আছে, তাকে কি করে ভুলে থাকি? এই শুনে তার আর কোনো অনুশোচনা ছিল না। ফর্মে সাইন করে লিয়ান। শেষবারের মতো কোলাকে শেষ বিদায় জানায়। সে আবারও স্কেটিং শুরু করে। দূর থেকে দেখে তারা তাকে বিদায় জানাচ্ছিল। এখানেই শেষ হয় এই মুভিটা। আমার চ্যানেলটা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন।